সেইটাকে আমরা কতগুলো ভাগে করব। এক হচ্ছে ফিজিক্যাল, যে হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যালটাকে ভাগ করছি, এক হচ্ছে মেকানিক্যাল মিলিং বা বল মিলিং। ইলেকট্রো এক্সপ্লোশন, স্পাটারিং, প্রসেস গুলো কি লিখেছেন আরেকবার বলুন। ওই যে কি বল, লেজার অ্যাকুলেশন, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এচিং and lithography. ওকে, কেমিক্যালে মেকানোকেমিক্যাল, মেকানোকেমিক্যাল প্রসেসিং আর অ্যারোজেল প্রসেসিং। ওকে, এগুলো আছে। তো টপ ডাউন অ্যাপ্রোচের ম্যাক্সিমাম, দেখো এইটা ফিজিক্যাল পদ্ধতিটাই ম্যাক্সিমাম টপ ডাউন অ্যাপ্রোচে আছে, তাই তো? এবার আসছি বটম আপ অ্যাপ্রোচ কি কি হয়। সেই জিনিস ফিজিক্যাল, কেমিক্যাল, কেমিক্যাল, কেমিক্যালের মধ্যে কতগুলো ভাগ হচ্ছে। কেমিক্যাল ভেপার, কেমিক্যাল ভেপার ডিপোজিশন, কেমিক্যাল ভেপার কন্ডেনসেশন, ওয়েট কেমিক্যাল মেথড, হাইড্রোথার্মাল মেথড, ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন, এর মধ্যে হাইড্রোথার্মাল মেথড আবার সল জেল টেকনিক।
এরকম আরো বিভিন্ন মেথড আছে। আর ফিজিক্যাল মেথডের মধ্যে পড়ে হচ্ছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, প্লাজমা আর কি, মলিকুলার বিম এপিট্যাক্সি ইত্যাদি। ওকে, তো দেখো বটম আপ অ্যাপ্রোচ ম্যাক্সিমামই আমাদের কেমিক্যাল পদ্ধতি, তাই তো? এমবিই টা কি স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে না, জোরে বলো একটু। এমবিই যেটা লিখলেন লাস্টে, ওটা কি? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। যেটা আমারই বন্ধ করা আছে। হ্যাঁ বলো এবার। এমবিই যেটা লিখেছেন লাস্টে, ওটা কি? হ্যাঁ, ওই পুরো নামটা কি? মলিকুলার বিম এপিট্যাক্সি। স্যার ওই টপ ডাউন অ্যাপ্রোচের ফিজিক্যালের ফার্স্ট স্টেজটা কি লিখেছিলেন, ওটা ঠিক বুঝতে পারছি। টপ ডাউন অ্যাপ্রোচে তোমার আছে ফার্স্ট সেকেন্ড বলে না, মেকানিক্যাল বলিং বা বল মিলিং। ও আচ্ছা। আর ইলেকট্রো কি একটা লিখেছিলেন? ইচিং লিথোগ্রাফি। ইলেকট্রো কিছু একটা ছিল। হ্যাঁ, ইলেকট্রো বা ইলেকট্রো এক্সপ্লোশন। ইলেকট্রো এক্সপ্লোশন। নাম শুনেই বুঝতে পারছো কি করা হয়। তো ফার্স্টে আমি আসি বল মিলিং। আচ্ছা, যে কোনো বল মিলিং এ পরে আসবো। আমায় বলো, যে কোনো সিনথেসিসের, এরকম ন্যানো সিনথেসিসের আমাদের কিছু প্যারামিটার থাকে, যে কোনো, সে ফিজিক্যাল গ্রোথই হোক কি কেমিক্যাল গ্রোথই হোক, টপ ডাউন অ্যাপ্রোচই হোক কি বটম আপ অ্যাপ্রোচই হোক, আমাদের কতগুলো প্যারামিটারের উপর কতগুলো প্যারামিটার আমাদের খেয়ালে রাখতে হয় যখন গ্রো করবে। কি কি? ফার্স্ট হচ্ছে অবশ্যই টেম্পারেচার। ওকে, যে কোনো ক্রিস্টাল তৈরি হতে তুমি তো ভাঙছো বা জুড়ছো, তো টোটালটাই তুমি একটা থার্মোডাইনামিক প্রসেস করছো, তাই তো? তো এই প্রসেসটা কমপ্লিট করতে আমাদের রিকোয়ার্ড টেম্পারেচার দরকার হয়, অর্থাৎ কোনো ক্রিস্টালকে গ্রো হতে আমাদের একটা পার্টিকুলার টেম্পারেচার দিতেই হবে। সেই টেম্পারেচারটা না দিলে ও গ্রো হতে পারবে না। একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে টেম্পারেচার। সেকেন্ড ইম্পর্টেন্ট প্যারামিটার কি? প্রেসার। প্রেসার কি করবে? এনভায়রনমেন্ট, যে বডিটার মধ্যে তুমি গ্রোটা করার চেষ্টা করছো, যে চেম্বারের মধ্যে গ্রো করার চেষ্টা করছো, সেই গ্রোয়িং চেম্বারটাকে কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টাল প্রেসারে রাখতে হবে। সেই প্রেসারের ওপর ডিপেন্ড করবে ওর শেপটা কি। ন্যানো পার্টিকেলের প্রপার্টি যে চেঞ্জ হয়, সেটা মেনলি কার কার উপর হয়? এই দুটো প্যারামিটার। হ্যাঁ, এই টেম্পারেচার আর প্রেসার, এই দুটো। না, ন্যানো পার্টিকেল, আমি বলি বাল্ক পার্টিকেল থেকে ন্যানো পার্টিকেলের প্রপার্টি চেঞ্জ হয়, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় এতদিন দেখলে? এই যে গ্রেনের সাইজ যেটা বলেছি, গ্রেনের সাইজ। এক হচ্ছে সাইজ, আর দুই হচ্ছে শেপ।
তাই তো? কারণ ন্যানো 1D শেপ হলে একরকম প্রপার্টি হচ্ছে, 0D শেপ হলে একরকম প্রপার্টি হচ্ছে, 2D শেপ হলে একরকম প্রপার্টি হচ্ছে, আবার পরে দেখবে রেক্ট্যাঙ্গেল হলে একরকম প্রপার্টি হচ্ছে, ট্রায়াঙ্গুলার হলে আরেক রকম প্রপার্টি হচ্ছে, এসব হবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এই হচ্ছে তার মানে মেন প্যারামিটার ন্যানো স্ট্রাকচারের হচ্ছে সাইজ অ্যান্ড শেপ। তো প্রেসারের উপর ডিপেন্ড, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম সাইজ, প্রেসারের উপর ডিপেন্ড করে শেপ। তারপর হচ্ছে টাইম। কতক্ষণ টাইম ধরে তুমি গ্রো করছো তার উপর ডিপেন্ড করে ক্রিস্টালাইনিটি সাইজ। ওকে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কস্ট। এই জিনিসটা যতক্ষণ না তুমি কমাতে পারছো ততক্ষণ পর্যন্ত মেটেরিয়াল যাই বানাও তার কোনো ইউজফুলনেস নেই। এগ্রি কি এগ্রি না? হ্যাঁ স্যার। ওকে, আর একটা জিনিস হচ্ছে পোর সাইজ। পোর সাইজ মানে আমি একটা ক্রিস্টাল বানালাম, তো ধর একটা ন্যানো ক্রিস্টাল বানালাম, ন্যানো রড কিছু একটা বানালাম, এই সারফেসটা কতটা স্মুথ। এটা যদি একদম স্মুথ হয় যা প্রপার্টি পাবো, এই সারফেসের মধ্যে যদি একটু এরকম সারফেস ডিফেক্ট থাকে আমার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, যাবে তো? কেন চেঞ্জ হবে স্যার? সারফেস ডিফেক্ট ইনক্লুড হবে। সারফেস ডিফেক্ট ইনক্লুড মানে তোমার কি হয়, ক্রিস্টাল ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ হয়ে যায়। সো ক্রিস্টাল ওরিয়েন্টেশন যদি চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি তার বন্ডিং চেঞ্জ হবে। তোমরা সারফেস ডিফেক্ট পড়োনি না? না স্যার। সারফেসে আমার, আচ্ছা কোন একটা বড় ক্রিস্টাল ভাব, সিলিকনই ভাব, ঠিক আছে, বড় সিলিকন নিলাম। সিলিকনের বন্ড গুলো কেমন ভাবে তৈরি হয়ে আছে? চারদিকে চারটা বন্ড আছে। চারটে বন্ড আছে, চারটে সিলিকনকে হাতে ধরে রয়েছে। হ্যাঁ। এইবারে কল্পনা করো একদম সারফেসের যে সিলিকন গুলো তাদের কি হাল হয়ে আছে? তাদের হয়তো চারটা বন্ড থাকবে না। তাদের উপরের বন্ড গুলো খোলা রয়েছে, যে কাউকে ধরে নিতে পারে, রাইট? এইবার আমি সারফেসের গুলো আঁকছি। হ্যাঁ, এ বন্ড করেছে, এখানে বন্ড করেছে, এখানে বন্ড করেছে, এইগুলো খোলা রয়ে গেছে, রাইট? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে আমি একটা সারফেস ডিফেক্ট অ্যাপ্লাই করলাম, এর মধ্যে এটা একদম প্রপারলি অ্যালাইন সাজানো নেই, একটু ডিফেক্ট আছে। How this bond will work?
এরকম কিছু একটা দাঁড়াবে। সো এই যে সাইটটা, এর একটা সম্ভাবনা থাকবে অন্য কারোর সাথে কিছুটা হলেও শেয়ার করে নেওয়া। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, ওটা তো আগেও ছিল। না, আগে ছিল, আগে ধরো পরপর পরপর ছিল, এখান থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে দিচ্ছি। ওকে, এবারে সার্ফেসে আমি একটা ডিফেক্ট জুড়ে দিলাম, তার মানে আমার অ্যাকচুয়ালি এই আনপেয়ার্ড জিনিসটার সংখ্যা একটু অন্যরকম পেয়ারিং তৈরি হলো, হয়ে যেতে পারে, হলো না। হ্যাঁ, হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে, তাই তো? তো যদি চলে যায় তাহলে একটা প্রপার্টিতে চেঞ্জ আসবে। জেনারেলি কি করে এই সিলিকন গুলো, কি করে বাইরের অক্সিজেনটাকে ধরে নিয়ে ওই সিলিকন অক্সাইড ফর্ম করে দেয়, অ্যামারফাস। ওকে, কিন্তু এক্ষেত্রে হয়তো দেখা গেল যে একটু বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এর আর এর যে ডিস্টেন্স সেটা তো চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে। তো এর মধ্যে হয়তো অক্সিজেন পুরো O2 হিসাবে এসে বসেই গেল, হতে পারে। অন্যান্য ডিফেক্ট এসে বসে যেতে পারে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে সিলিকন। সিলিকন, একদম প্লেন সিলিকন, সেখানে তুমি কোনো আলো ফেললে কি আলো রেডিয়েট হবে? 1.12 ব্যান্ড গ্যাপ। সো আলো রেডিয়েট হয় হচ্ছে তোমার আইআর রিজিয়ন। ওকে, কিন্তু সেই সিলিকন সারফেসে যদি ন্যানো পোর তৈরি করে দিতে পারো, তারা ভিজুয়াল রিজিয়নে গ্রিন কালারের আলো দিতে পারে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো এরকম ভাবে সারফেস পোরোসিটির ওপর প্রপার্টির অনেক চেঞ্জ আসবে। সুতরাং যখন গ্রো করব আমরা একটা জিনিস, তার সারফেস মরফোলজিটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। ন্যানোর ক্ষেত্রে, বাল্কের ক্ষেত্রে হয়তো অতটা এফেক্ট, বাল্কের ক্ষেত্রেও এফেক্ট পড়ে, কিন্তু বাল্কের ক্ষেত্রে কি হয়, যেহেতু নাম্বার অফ অ্যাটমস প্রচুর, তাই ওই একটা দুটো এররকে আমরা এরর হিসাবেই ধরতে পারি। কিন্তু যখন ন্যানো ক্রিস্টালের নাম্বার অফ অ্যাটমসটাই সীমিত, তখন তার মধ্যে একটা এরর এসে গেলে সেটা একটা হিউজ প্যারামিটার হিসাবে কাজ করে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কতগুলো প্যারামিটার। আর একটা প্যারামিটার ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ ফ্যাক্টর। এই পিএইচ ফ্যাক্টরটাও শেপ, মানে মেনলি কেমিক্যাল মেথডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এটাও শেপ। হ্যাঁ বলো। স্যার বলছি, ইমপিউরিটিটা কোনো ফ্যাক্টর হতে পারে? অবশ্যই, সবচেয়ে বড় ফ্যাক্টর ইমপিউরিটি। আচ্ছা, মানে ইমপিউরিটি পুরো ইলেকট্রনিক্স এর রেসপেক্টে দেখতে গেলে ইমপিউরিটি নিয়েই আমাদের কাজ, তাই তো? হ্যাঁ। আমরা কোনোদিন পিওর সিলিকন নিয়ে কোনো কিছু ভেবেছি? না। আমরা পি টাইপ বা এন টাইপ নিয়ে ভেবেছি। হ্যাঁ। তার মানে ইমপিউরিটিটাই কাজ। আচ্ছা। আর ন্যানোতে গিয়ে বুঝতেই পারছো, যেহেতু নাম্বার অফ অ্যাটমস অনেক কম, তাহলে ওখানে ইমপিউরিটিটা কতটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হয়ে যায়। ওকে, পিএইচ ফ্যাক্টরটা ডিপেন্ড করে মেনলি কেমিক্যাল রুটে তৈরি শেপের উপর। মানে একই রিয়াকশন করবে তোমার অ্যাসিডিটির
একই অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করবে, ডিপেন্ডিং অন অ্যাসিডস পিএইচ ফ্যাক্টর আমাদের শেপটা চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেল? এটা যারা মানে কেমিক্যাল রুটে কেউ করলে কি আমার কাছে কোনো স্যাম্পল বানানোর চেষ্টা করেছো কেউ এর আগে? করোনি না? না তো বোধহয় হুম? আমাদের তো বোধহয় কেউ করছে না। ল্যাবে মানে আমার ল্যাবে প্রজেক্টের জন্য কেউ কি বানিয়েছো কিছু, না বানানোর আগেই বাড়ি পাঠিয়ে দিল? কি বানানোর কথা বলছেন স্যার? ওই যে জিঙ্ক অক্সাইড বানাতে গেছিলে কে কে? হ্যাঁ, জিঙ্ক অক্সাইড তো আমি দিয়ে এসেছিলাম ওই আইটিও কোডের ক্লাসের ওপরে। হ্যাঁ, তো ওই জিঙ্ক অক্সাইডের সলিউশনটা যখন বানিয়েছিলে কি করে বানিয়েছিলে একটু বন্ধুদের বলে দাও। কি করে বানিয়েছিলাম বলতে প্রথমে তো ওই 6.5 গ্রাম জিঙ্ক অ্যাসিডের ডাইহাইড্রেট জিঙ্ক নিতে অ্যাসিডেট হয়েছে। নিলে হ্যাঁ, তারপরে সেখানে 40 ml মিথানল মিশিয়ে সেটাকে ওই ম্যাগনেটিক বার দিয়ে প্রায় 20 মিনিটস মতো গুলে ওই ফেললে, হ্যাঁ যে সলিউশন শেকার, বানালে। হ্যাঁ শেকারটা থাকে ওখানে সলিউশনটা বানিয়ে তারপরে আবার ইথাইল অ্যামিন দিতে হয়েছিল ওটা স্টেবিলাইজার হিসেবে। তারপর Stabilizer হিসাবে দিলে, তারপরে কি করলে? তারপর 12 ঘন্টা রাখার পর সেটাকে ব্যবহার করা গেছিল। ব্যবহার করা হয়েছে। এইবারে দেখো মিথাইল অ্যামিন, এইটা নিয়ে প্লে করোনি। মিথাইল অ্যামিন তোমার একটা অ্যাসিডিক মিডিয়াম, হ্যাঁ স্যার। ওটাকে তুমি ফুটা ফুটা ফেলেছো, হ্যাঁ তাই তো? তো ওই ফুটাটা যদি কম বেশি হয় তাহলে তোমার শেপ চেঞ্জ হবে। বুঝে গেল? হ্যাঁ তো এই এবং কি শেপ হবে তুমি আগের থেকে বলতে পারবে না, তুমি করে করেই দেখতে হবে কোনটার ক্ষেত্রে কি শেপ আসছে। ক্লিয়ার জিনিসটা? পিএইচ ফ্যাক্টর জিনিসটা কি? হ্যাঁ আর হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা আমরা কোনোভাবেই মেনটেন করতে পারি না। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট বলতে মেনলি আমরা যেখানে কাজটা করছি তার পারিপার্শ্বিক পলিউশন। এক হচ্ছে আমি যে ঘরের মধ্যে কাজ করছি তার মধ্যে কতটা ডাস্ট পার্টিকেল আছে, ওকে? তোমার ডাস্ট পার্টিকেল যদি তোমার পার্টিকেলের থেকে বড় হয়ে যায় তাহলে তোমার কি ডিপোজিট হবে? ডাস্টটাই ডিপোজিট হবে, তাই তো? তার জন্য তোমার দরকার একটি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রুম এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2 নম্বর হচ্ছে আমরা যদি হাতে কাজ করছি, তোমরা যেটা করে থাকো হাত দিয়ে ধরো, অ্যাকচুয়ালি হাত দিয়ে ধরা মানে কি করা বলো তো? হাতের যে ফিঙ্গারপ্রিন্ট আছে না, ওটা সোডিয়াম পটাশিয়ামের সোর্স। হাতে যে ঘাম থাকে সেই ঘামটা দিয়ে সোডিয়াম পটাশিয়াম সাবস্ট্রেটে চলে গেল। এখন তুমি যখন বাল্ক মেটেরিয়াল ইউজ করছো তখন কি হচ্ছে, ওইটুকু কোনো প্যারামিটার নয়, ওটা কোনো ডিপেন্ড করে। কিন্তু যেই জিনিসটাকে ন্যানোতে আনছো ওই যে সোডিয়াম পটাশিয়ামটা চলে গেল, ওই তোমার মাথার চুল ছিঁড়িয়ে দেবে। কেন হচ্ছে তুমি বুঝতে পারবে না, ওকে? সো অলওয়েজ ইউজ গ্লাভস টু গ্রো, এইসব জিনিসগুলো থাকে। মাথা ক্যাপ, মাথার চুলের মধ্যে আমাদের সবচেয়ে বেশি নোংরা থাকে। যখন কাজ করতে যাও সেইটা স্যাম্পেলে পড়ে যায়, তুমি চোখে দেখতে পাচ্ছ না কিন্তু ওটা তোমার গ্রো করা পার্টিকেলের থেকে বড় হয়ে যেতে পারে। বুঝে যাচ্ছে? সো ক্লিনলিনেস, ক্লিন রুম অ্যান্ড ক্লিনলিনেস একটা বড় প্যারামিটার ন্যানো গ্রো করার জন্য। বোঝা গেল?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই প্যারামিটার গুলো আমাদের নজরে রাখতে হয় যখন আমরা একটা ন্যানো স্ট্রাকচার গ্রো করি। এইবারে প্রশ্ন হচ্ছে, ন্যানো স্ট্রাকচার তো ফিউ ন্যানোমিটার অফ সাইজ, তো সেটা আমি গ্রো যদি করি সেটাকে আমি ইউজ করবো কি করে, ধরবো কি করে? না ধরলে তো আর ইউজ করতে পারবো না। অনেকগুলো একসাথে তৈরি করতে হবে। হ্যাঁ, অনেকগুলো যদি একসাথে তৈরি করি মানে অনেকটাও করলে, অনেকটা তো করলে তৈরি করলে, কিন্তু তাহলে তো অনেকগুলো ধরলে। এবার ইউজ বলতে তাহলে তা- চিপ তার জন্য কি করা হয়, আমাদের একটা সারফেস নেওয়া হয়, এনি সারফেস, ডিপেন্ডিং অন কি গ্রো করছো, তাই এনি সারফেস নেওয়া হয়, বাল্ক সারফেস। ওকে, এটাকে বলা হয় সাবস্ট্রেট। টিপিক্যাল যে সাবস্ট্রেট যেমন হয়, যেমন গ্লাস, কোয়ার্জ, সিলিকন, গ্যালিয়াম নাইট্রাইড, স্যাফায়ার, ওকে, মেটাল, ফয়েল, ফ্লেক্সিবল পলিমার, এরকম অনেক রকম সাবস্ট্রেট হয় যার উপরে আমরা ন্যানো স্ট্রাকচারটাকে গ্রো করি। সার্থক কি ইউজ করেছিলে গ্রো করতে? গ্লাস, আইটিও কোড, হ্যাঁ আইটিও কোডের ক্লাস। আইটিও কোটেড গ্লাস। তার মানে আইটিও কোটেড গ্লাসটা না থাকলে তুমি তো জিনিসটাকে হাতে পাচ্ছ না, যতই ন্যানো বানাও। হ্যাঁ স্যার। ওই সলিউশনটায় তো কোনো কাজ নেই। না। ওই সলিউশন থেকে, সলিউশনে যে ন্যানোটা ভেসে বেড়াচ্ছে তাকে একটা জায়গায় ফেলতে হবে, হুম। তো ওর জন্য দরকার পড়ে একটা সাবস্ট্রেট। এইবারে সাবস্ট্রেটের উপর একটা ক্রিস্টাল এসে বসবে। ওকে, সেই বসাটা কিভাবে বসবে? দেখো, সাবস্ট্রেটের সারফেসে কিছু অ্যাটম আছে, সারফেসে কিছু অ্যাটম আছে, অ্যাটম দিয়ে তৈরি। ওকে, এইখান দিয়ে আরো কিছু অ্যাটমস এলো, এর ওপর কিছু অ্যাটমস এলো, এর ওপর কিছু অ্যাটমস এলো। এইভাবে তোমাদের ন্যানো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে, এই সারফেসের অ্যাটমের সাথে এই মেটেরিয়ালটার একটা, মেটেরিয়াল এর অ্যাটমের একটা বন্ডিং তৈরি হলেই সে এসে বসবে, না হলে বসবে না। এগ্রি? বোঝা গেল? এইবারে এটা ডিপেন্ড করবে হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স অফ সাবস্ট্রেট and depositing material. জিনিসটা কেমন হবে, ধরো এটাকে বলা এ, এই ভ্যালুটা হচ্ছে এ।
ধরো সাবস্ট্রেট এ is greater than substrate deposition, তাহলে জিনিসটা কেমন হবে? এই হচ্ছে আমার সাবস্ট্রেট, এই হচ্ছে আমার ডিপোজিটিং মেটেরিয়াল। এদের মধ্যে যে বন্ডিংটা হবে সেই বন্ডিংটা একটু এরকম বেঁকাতেরা তৈরি হবে, রাইট? বোঝা যাচ্ছে? হ্যালো, প্রথম থেকে বললে ভালো হতো, মানে সাবস্ট্রেট আর ওই মানে লেয়ারটা যে ফেলা হচ্ছে ওই জায়গাটা থেকে এরকম বললে ভালো হতো। হ্যাঁ, সাবস্ট্রেট হচ্ছে এই নীলকালিটা, এইটা হচ্ছে আমার সাবস্ট্রেটের অ্যাটমিক ডিস্টেন্স, ওকে? আর লালটা হচ্ছে আমার যেটা ডিপোজিট করা হচ্ছে সেইটা। এবারে প্রথম কন্ডিশন হচ্ছে এই ডিস্টেন্সটা অনেক বড়, এই ডিস্টেন্সটা অনেক ছোট, তাহলে এদের মধ্যে যে বন্ডিংটা হবে সেই বন্ডিংটা কেমন হবে? যে বন্ডিংটা হবে সেই বন্ডিংটা অ্যাকচুয়ালি কেমন হবে বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে বন্ডিংটা তৈরি হলো এরকম টাইপের বন্ডিং এর ক্ষেত্রে এইটাকে বলা হয় ইন্টারফেস। হ্যাঁ, যেখানটা এসে দুজন জুড়ছে ওই প্লেনটাকে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেস, ওই ইন্টারফেসটা কি হবে? হাই স্ট্রেস তৈরি হবে। কি হবে? হাই ট্রেস, ওকে? হাই ট্রেস মানে হাই গিভস ফ্রি এনার্জি, অনেক বেশি এনার্জি। তো ডেফিনেটলি হাই স্ট্রেস কন্ডিশন কখনোই স্টেবল কন্ডিশন নয়। তখনও কি করবে, এই মেটেরিয়ালটা নিজের মতন বিভিন্ন প্লেনে গ্রো হয়ে যাবে। ওকে, নিজের মতন বিভিন্ন প্লেনে গ্রো হয়ে যাবে, অর্থাৎ মাল্টিপল গ্রোয়িং ডিরেকশন আমরা পাবো। যেমন গ্লাসের ওপর জিঙ্ক অক্সাইড যখন করছো, গ্লাস হচ্ছে অ্যামারফাস, আইটিও তার উপর আইটিও ফেলেছি থিন লেয়ার, ওটা ক্রিস্টালাইন। আইটিওর যে সাবস্ট্রেট ভ্যালু আর জিঙ্ক অক্সাইডের সাবস্ট্রেট ভ্যালু দুটো হচ্ছে অনেক ডিফারেন্স, এ ভ্যালুটা দুটোর হচ্ছে অনেক ডিফারেন্স, যার জন্য আইটিওর ওপর বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন প্লেনে জিঙ্ক অক্সাইডটা গ্রো হয়, একটা সিঙ্গেল ডিরেকশন গ্রো হয় না। এইটাকে বলা হয় নন এপিট্যাক্সিয়াল গ্রোথ। নন এপিট্যাক্সিয়াল গ্রোথ। হ্যাঁ বলো। বলছি ইন্টারফেস যেটা আমরা বলছি ওটা কি মানে যখন ওই সাবস্ট্রেট আর ওই এটা দুটো যখন একেবারে একে অপরকে টাচ করে যাচ্ছে সেই টাচ করে যাচ্ছে ওই জায়গাটাকে বলছি। তো ওই ক্ষেত্রে তো স্যার যখন টাচ করে যাচ্ছে তাহলে তো বন্ডিংটা কার ছোট বড় সেটা বলবো কি করে? না, ছোট বড় বন্ডিং বলছি না তো আমি, দুটো মেটেরিয়ালের এ তো আলাদা, ওরা তো ফিক্সড। হ্যাঁ, এবারে আমি এমন সাবস্ট্রেট চুজ করলাম, এমন মেটেরিয়াল চুজ করলাম যে এদের এ ভ্যালু মানে হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স। আচ্ছা, দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা তো এক একটা মেটেরিয়ালের এক এক রকম। ওকে, এইবারে আমি চুজ করলাম এমন ভাবে যে সাবস্ট্রেটের এটা অনেক বড় হয়, ডিপোজিশনের এটা খুব ছোট হয়। আচ্ছা আচ্ছা, তখন যে ইন্টারফেসটা আসবে সেইটা হিউজ,
স্ট্রেস তৈরি হবে। ঠিক আছে। তখন যে হিউজ স্ট্রেসটা তৈরি হলো তার ফলে কি হলো, ও নন এপিট্যাক্সিয়াল হয়ে গেল। নন এপিট্যাক্সিয়াল অ্যাকচুয়ালি পলিক্রিস্টাল। তোমরা যেটাকে বাল্কে শিখেছো পলিক্রিস্টাল মেটেরিয়াল, এটা হচ্ছে পলিক্রিস্টাল। অনেকগুলো ক্রিস্টালাইনিটি থাকবে। ওকে, এইবারে সারফেসটা এবং মেটেরিয়ালটা এমন ভাবে চুজ করলাম যাদের এ খুব অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তখন কি গ্রো হবে, সাবস্ট্রেটটা তো আমরা যদি সিঙ্গেল ক্রিস্টাল নিই তাহলে এই গ্রোয়িং মেটেরিয়ালটাও সিঙ্গেল ক্রিস্টাল গ্রোথ হবে। এইটাকে বলা হয় এপিট্যাক্সিয়াল। বুঝা গেল? স্যার এইটা আরেকবার একটু বলুন। এবারে সাবস্ট্রেট এবং মেটেরিয়াল এমন ভাবে চুজ করলাম সো দ্যাট তোমার স্ট্রেসটা খুব কম হয়। ওকে, তার মানে কি অলমোস্ট এ ভ্যালু দুটো অলমোস্ট ইকুয়াল, সো ইন্টারফেসের স্ট্রেসটা কম হয়। তখন আমার সাবস্ট্রেটটা জেনারেলি আমরা সিঙ্গেল ক্রিস্টাল ইউজ করছি, তাহলে সিঙ্গেল ক্রিস্টালের যে ডিরেকশনে আমার সাবস্ট্রেটটা আছে মেটেরিয়ালটাও সেই ডিরেকশনে গ্রো হবে। ওকে, যেমন ধরো 0001 প্লেন 0001 প্লেন সাফায়ারের ওপর আমি যদি জিঙ্ক অক্সাইড গ্রো করি, জিঙ্ক অক্সাইডটাও 0001 প্লেনে গ্রো করবে। ওকে, বোঝা গেল? স্যার বলছি আগেরটার ক্ষেত্রে মানে যেখানে এটা এ প্যারামিটারটা যেটা এ সাবস্ট্রেটের বেশি ছিল হ্যাঁ, এই এর তুলনায়, মানে ওই সাবস্ট্রেটই মানে এই ওই গ্রোয়িং মেটেরিয়ালটার তুলনায়, তা স্যার ওইখানে তো যদি মানে ইন্টার ডিস্টেন্স মানে আপনার ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা যদি বেশি থাকে তাহলে তো স্যার ওখানে মানে স্টেবল হওয়ার কথা, মানে সব মানে অনেকটা মানে সুস্থিরভাবে বসতে পারবে এগুলো। তাহলে তো স্যার ওখানে সুস্থিরভাবে বসতে পারবে মানে প্রশ্নটা হচ্ছে এপিট্যাক্সিয়াল হবে না হবে না। এপিট্যাক্সিয়াল মানে সিঙ্গেল ক্রিস্টাল গ্রো হবে না হবে, বসে তো থাকবে, দুজনেই বসে থাকবে। ওইটাই বলছিলাম, মানে আপনি বললেন না তখন আনস্টেবল হয় ব্যাপারটা। আনস্টেবল না, আমি বলছি বসে থাকার রেসপেক্টে আনস্টেবল। তখন যেটা করে তখন হচ্ছে ওই সাবস্ট্রেটের যে প্লেন, আচ্ছা সাবস্ট্রেটের প্লেনের ওরিয়েন্টেশনেই ও থাকবে তার কোনো মানে নেই। মানে ওটা কি মানে যেহেতু অনেকটা স্পেস পাচ্ছে বলে যেরকম ভাবে ওরা নিজেদের মতো থাকতে পারবে, নিজেদের মতন সাজিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেদের মতন ক্রিস্টালাইনিটাকে সাজিয়ে দেবে। তার মানে কি হবে, এক একটা জায়গায় এক এক রকম ক্রিস্টালাইনিটি পাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ পলিক্রিস্টাল টাইপের একটা গ্লো হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটাকে আমরা যখন থিন ফিল্মে চলে যাচ্ছি তখন আর পলিক্রিস্টালও বলে, অনেকে জেনারেলি বলে নন এপিট্যাক্স। আচ্ছা আচ্ছা, ওকে, আর যদি সাবস্ট্রেট আর এটা একই হয়, কাছাকাছি হয়, একই তো হবে না, কাছাকাছি হয়, তখন সাবস্ট্রেটটা যে ডিরেকশনে আছে সিঙ্গেল ক্রিস্টাল, হ্যাঁ ওই মেটেরিয়ালটা সেই ডিরেকশনেই গ্রো। আচ্ছা আচ্ছা, এইটাকে বলা হয় এপিট্যাক্সিয়াল গ্রোথ। স্যার সিঙ্গেল ক্রিস্টাল মানে? সিঙ্গেল ক্রিস্টাল মানে একটাই প্লেন থাকবে, অন্যান্য প্লেন থাকবে না। তোমরা মিলার ইন্ডিসেস পড়েছো তো? না এখনো হয়নি অত কিছু। মিলার ইন্ডিসেস এখনো হয়নি বাবাজি। তো ক্রিস্টালাইন কত দূর হয়েছে? মানে সবে শুরু হয়েছে স্যার ওই ক্রিস্টাল চ্যাপ্টারটা। হ্যাঁ, মানে এখন শুধু ওই সিমেট্রি গুলো হচ্ছে নাকি? মানে স্যার ওই এটাতে সবে মানে ঢুকেছে ওই আমাদের ওই মানে কতদূর যায়নি এখন। জাস্ট বিসিসি এফসিসি এগুলো হচ্ছে।
হ্যাঁ 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 তাহলে এর পরেই তোমাদের মিলার ইন্ডিসেস আসবে। মিলার ইন্ডিসেস এলে আমার এই বক্তব্যটা বুঝতে পারবে আর কি। বা কে পড়াচ্ছে, জেসিএম? ডিবি স্যার। হলিডে ডিবি স্যার পড়বে। ডিবি স্যারকে একবার বলে দিও যে একটু ওই প্লেনটা পড়িয়ে দিতে আগে, কারণ ন্যানোতে লাগছে। ঠিক আছে? ওই মিলার ইন্ডিসেসটা যখন পড়বে দেখবে এক একটা প্লেনকে আমরা কিছু কিছু মানে মিলার ইন্ডিসেস দিয়ে ভাগ করি। এখন আপাতত বুঝে যাও ওটা বিভিন্ন ওরিয়েন্টেশনে তৈরি হবে, আর এপিট্যাক্সি হচ্ছে যে ওরিয়েন্টেশনে সাবস্ট্রেট আছে সেই ওরিয়েন্টেশনেই গ্রো। ওকে? হ্যাঁ স্যার ঠিক আছে। তো কি করতে চাইছি আমি, মেটেরিয়ালটাকে কি পারপাসে কি বানাতে চাইছি তার উপর ডিপেন্ড করছে আমি কিরকম সাবস্ট্রেট আর কিরকম কোন মেটেরিয়ালের জন্য কি সাবস্ট্রেট নেব। বুঝা গেল? আজ এই অবধি থাক, 12টা বেজে গেছে। পরের দিনকে